ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছে শোভন আরেফ। নির্বাচনের দাবিতে বিএনপি কি ক্রমেই কঠোর হবার বার্তা দিচ্ছে? নির্বাচন প্রশ্নে সরকার এবং রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে দাঁড়ালে তার ভবিষ্যৎ কেমন হবে, এমন সমস্ত আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আমাদের সাথে আছেন বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, আছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক এবং গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বলছিলাম যে এবার কি ভোটের লড়াই নাকি ভোটের জন্য লড়াই শুরু হলো কিনা। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শুরুতে যদি আপনার কাছে যাই, সরকার আর রাজনৈতিক দল কি ক্রমশই দুজনের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যাচ্ছে কিনা এই একটি ইস্যুতে, এবং তাই যদি হয় সেটির প্রভাব আসলে সামগ্রিক রাজনীতিতে আপনি কিভাবে দেখেন? না, আসলে মুখোমুখি দাঁড়িয়ে গেছে এটা বলার সময় এখনো আসে নাই। তবে পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা বিবেচনায় নিতে হবে। তা আমরাও তো পর্যবেক্ষণ করছি। রাজনৈতিক দলগুলো তো ধৈর্যের বাধা এখনো ভাঙে যায় নাই, আমরা অপেক্ষায় আছি। আমরা দৃশ্যমান সংস্কারগুলো দেখতে চাই, কিন্তু কোথায় যেন মনে হচ্ছে সংস্কারের কার্যক্রমটা যে গতিতে যাওয়ার কথা ছিল সেটা আমরা পাচ্ছি না, গতি হারিয়ে যাচ্ছে। আপনি প্রথমে 6টা সংস্কার কমিশন করলেন, তারপরে আরও 4টা, মোট 10টা। তো কমিশনগুলো তো পুরোপুরি এখনও তারা কতদিনে রিপোর্ট দিতে পারবে, ডিসেম্বরের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যে তো নানা রকম সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে। তো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যেটা হয়েছিল, শ্বেতপত্র প্রকাশ হলো, সেটার কার্যকরিতা আমরা দেখব না? সেটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হলো, সমস্ত ব্যাংকের কার্ডটা ধ্বংস হয়ে গেল, এবং তারা তো এটা বলেছে যে এটা বিগত 15 বছর একটা চোরতন্ত্র তো কম বলাই হয়েছে, এটা ডাকাততন্ত্র ছিল, দস্যুতন্ত্র। তো সেটা কি কি পদক্ষেপ নিচ্ছেন আপনি জানান। তারা তো দিয়ে দিচ্ছে, তাও তো প্রায় 15 দিনের উপর। না, সেইটির জন্য তো সময় দিতে হবে সরকার। না, আর কত, ওনারা তো দিয়ে দিচ্ছে, বলা হয়েছিল ওনার দেওয়ার পরেই আমরা কাজ শুরু করব। অন্যগুলো কখন কবে দেবে সেটা তো বুঝতে পারছি না। এখন দেখেন এই যে জনসংস্কার কমিশন একটা নিয়ে কি সাংঘাতিক শুরু হয়ে গেল আর কি। ওরা তো কিছু দেওয়ার আগেই আমাদের এই প্রশাসনিক কর্মকর্তারা সাবেক এবং বর্তমান যৌথভাবে আজকে যে কর্মকাণ্ডটা করলো, এটা তো আমরা কেউ আশা করি নাই। সবাই মনে হচ্ছে যেন একটা দল আমরা একত্র হয়ে যাচ্ছি বিভিন্ন ইস্যুতে। এবং কেন তারা হচ্ছে? তারাই তো রাষ্ট্র পরিচালনা করতে মূল শক্তি, তো এখন তো আমাদের প্রশাসনিক কর্মকর্তারা, জনপ্রশাসনের কর্মকর্তারা, তাদের উপর তো আমাদেরকে এখন বেশি করে নির্ভর করতে হচ্ছে। তো সেখানে যদি অস্থিরতা হয়, তো এখানে রাজনৈতিক দলগুলোর কী করার আছে? আর সংস্কার কমিশন আপনি 10টা করেছেন, এখন সেই দিন আপনি বক্তব্যে বললেন যে আমি চিফ থাকবো আর ডেপুটি থাকবে অধ্যাপক রিয়াজ, আর সবাইকে নিয়ে উনি একটা ঐক্যের, জাতীয় ঐক্যের একটা রূপরেখা দেবে। তো আপনি তো কোনোটাই তো এখনো শুরু করতে পারেন না, বলতেছেন। এখন রাজনৈতিক দলগুলো তো অবশ্যই তারা নির্বাচন চাইবে। গত 15-17 বছর তো বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই। জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে। রাজনৈতিক দলের তো এটা দায়িত্ব, একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে, এটা আমাদের আন্দোলনের মধ্যে এটা ছিল। একদম আপনার কথা স্পষ্ট অ্যাডভোকেট চৌধুরী, কিন্তু এই যে কয়েকটি শব্দ আসছে, প্রয়োজনীয় সংস্কার আর দৃশ্যমান সংস্কার, এই দুটি শব্দকে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আছে? আমি তো কোনো সংস্কার এখনো দেখছি না, শুধু কথাবার্তা বলা হচ্ছে। না, প্রয়োজনীয় বিচার বিভাগ সম্পর্কে বলি, রাজনৈতিক দলগুলো। মাননীয় প্রধান বিচারপতি বললেন আমি 25 দফা বিচার বিভাগের সংস্কার কর্মসূচি দেব, তাও প্রায় 1 মাসের উপর, প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। এবং তিনি আরও বলেছিলেন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একটা নীতিমালা এবার অবশ্যই তিনি করবেন। একইভাবে আমরা দেখলাম বিচার বিভাগ সংস্কারের একটা কমিশন বিচারপতি শাহ আবু নঈমের নেতৃত্বে হয়েছে, তারাও কাজ করতেছে। দুর্ভাগ্য আমাদের, বিচারপতি নিয়োগের নীতিমালা হওয়ার আগেই কিভাবে 23 জন বিচারপতি নিয়োগ হয়ে গেল আপনারা দেখেছেন।
তাহলে অতীতের সরকার যে ভুলগুলো করেছে আমরা তো সেই ভুলের পথেই যাচ্ছি এবং ভুলের মাসুল আমরা দিচ্ছি। না, সেটি তো নির্বাচন কমিশন গঠনটা আমি একটা উদাহরণ দিলাম, এবং আগের আইনে হয়েছে। অন্যান্য ক্ষেত্রে আপনি যে পদোন্নতি দিচ্ছেন, আবার কন্ট্রাক্ট সার্ভিসে লোক আনছেন, আবার আপনি এই পদোন্নতি বঞ্চিত যারা, তারা আবার ঐক্যবদ্ধ হয়ে প্রায় 1000 খানেক সাবেক কর্মকর্তা এখন অস্থির হয়ে গেছে, তাদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করতে হবে এবং রেট্রোস্পেক্টিভলি প্রমোশন দিতে হবে। তো এখন সব জায়গায় যদি আমরা একটা অস্থিরতার মধ্যে ফেলে দিই, তো রাজনৈতিক দলগুলো তো সেই অস্থিরতা থামানোর কথাই বলছে যে আপনি দয়া করে একটা নির্বাচনের পথরেখা দেন, আপনি কবে করতে চান সুনির্দিষ্ট। এক একজন এক এক কথা বলতে তো হবে না। আপনি বক্তব্যে একটা বলছেন, আবার উপদেষ্টারা এক এক সময় এক এক কথা বলছে। তো এই ধরনের একটা বক্তব্যের মধ্যে যদি আমরা একটা কোনো না দেখি, ঐক্যের সুর না দেখি, আমাদের তো মনে হচ্ছে যে উপদেষ্টা পরিষদের মধ্যেও মানে সমন্বয় খুঁজতে চাচ্ছেন আপনারা, এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজেও মনে হয় যে নির্বাচনটা বেশ কিছু পরে হলেও তাদের কোনো অসুবিধা নাই, তারা অনেক তাদের কর্মসূচি আছে, পরিকল্পনা আছে, সেগুলো তারা করবে, করার পরে নির্বাচন দেবে। তো সেটা তো 4-5 বছরও হতে পারে। আর সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস, একদম স্পষ্ট করবে রাজনৈতিক দল করবে, যারা ভবিষ্যতে ভোটে নির্বাচিত হবে তারা করবে, তাদের জন্য রেখে দেন। সবকিছুর মধ্যে আপনাকে সংস্কার করে একটা সংস্কার তো অবশেষে গালিতে পরিণত হবে। আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব সাইফুল হকের কাছে যেতে চাই। মানে যেটি বিএনপি নেতা বলেছেন, আমরা অনেক রাজনৈতিক দলের কাছ থেকেও প্রায় একই ধরনের একই সুরে কথা শুনছি, মানে ভোটের জন্য রাজপথে নামতে হবে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে কিনা, মানে একটা অস্থিরতার জায়গাটি ভেতরের বাইরে, সেটি তো অ্যাডভোকেট সুব্রত চৌধুরী অনেক স্পষ্টভাবে বললেন। আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। দুজন প্রিয়ভাজন দুই আলোচক, সংগ্রামী দুই নেতা, এবং আপনার অনুষ্ঠান দর্শক শ্রোতা, তাদেরকে শুভেচ্ছা জানাই। আজকে খ্রিস্টীয় সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবের দিন, বড়দিন। আমি বড়দিন উপলক্ষে আমাদের দেশের খ্রিস্টান সম্প্রদায় সহ কাছের দূরের সবাইকে আমি উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা ভোটের জন্য আমাদেরকে আবার রাজপথে নামতে হবে, এরকম যদি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ কখন বলেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, এটা নিশ্চয়ই আমাদের কারো কাঙ্ক্ষিত নয়। এটা কাঙ্ক্ষিত নয় কেন? এবারকার যে লড়াই, ছাত্র শ্রমিক জনতার যে জানবাজি লড়াই, 1,500 আমাদের ছাত্র তরুণ শ্রমিকদের যে প্রাণহানি, আমাদের পার্টিরও জানেন শহীদ হয়েছেন, বিভিন্ন দলেরও অনেকে শহীদ হয়েছেন। আর তাদের এই পুরো লড়াইয়ের বড় প্রশ্ন ছিল ভোটের প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন, এটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রশ্ন। শুধুমাত্র গত 3টা নির্বাচন যদি 14 বাদও দিই, 18 বা 24-এর নির্বাচন যদি খানিকটা গ্রহণযোগ্য হতো, তাহলে এরকম একটা পরিণতি হতো না দেশের। একটা দলকে এরকম একটা ফ্যাসিস্ট চরিত্র নিয়ে তাকে পালিয়ে যেয়ে আত্মরক্ষা করতে হতো না। তো প্রশ্নটা ছিল গণতন্ত্রের, প্রশ্নটা ভোটের, অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের, এবং তার সাথে যুক্ত হয়েছে অন্যান্য যে প্রশ্নগুলো। সুতরাং ভোটের জন্য আবার ভোটটাই গণতন্ত্রের একমাত্র উপাদান নয়, একটা উপাদান। কিন্তু আপনি এমন একটা দেশে এটা নিয়ে আলোচনা করছেন যে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার বলতে গুরুত্বপূর্ণ একটা, সে বোঝে 5 বছর পর পর সে যে একদিনের রাজা, সে তার পছন্দের দল প্রার্থীকে ভোট দিতে পারছে কিনা। ভোট দেওয়ার পরে তিনি খবর রাখেন না এমপি সাহেব মন্ত্রী সাহেব কী করলেন, কিন্তু ভোট দিতে না পারার তার যে হিউমিলিয়েশন, ব্যক্তি মানুষ হিসেবে তার যে মর্যাদা, তার যে আইডেন্টিটি, তার যেটা সভরেন, তিনি যে একজন স্বাধীন সার্বভৌম সত্তা, এটা তার একটা সিম্বলিক একটা কিন্তু ডেমনস্ট্রেশন। সুতরাং ভোটটা তার কাছে পবিত্র একটা আমানতের প্রশ্ন। তো এই দেশে যে মানুষ ভোটটাকে একটা উৎসবের মতন মনে করে, সেজন্য আমি আজকে একটু আগে দেখছিলাম আসার সময় আসিফ নজরুলের একটা কথা, বরঞ্চ কিছুটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। আমি এইমাত্র দেখলাম জাস্ট গাড়ি থেকে নামতে নামতে, তিনি বলছিলেন যে আমরা সংস্কারের পরে ভোট, কথাটা এরকম না বলে দেখলেন তিনি বলছেন
ভোটকে সামনে রেখে মূলত আমরা সংস্কারগুলো সম্পন্ন করতে চাই। এটা একটা যুক্তিসঙ্গত মনে করি একটা বক্তব্য। আমরা কেউ বলেনি যে আপনি কোনো রূপান্তর, কোনো পরিবর্তন, কোনো সংস্কার ছাড়া আপনি ভোটে যান। কারণ যে পরিস্থিতিতে তৈরি হয়েছে, গোটা নির্বাচনী ব্যবস্থার এর একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন লাগবে, সংস্কার লাগবে। গোটা আমার প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমার জুডিশিয়ারি, গোটা ব্যবস্থার এর একটা পরিবর্তন না হলে হবে না। সুতরাং এটা নিয়ে রাজপথে নামার প্রশ্ন না, এটা একটা জনদাবি, এটা একটা, এবং আমি মনে করি সরকারেরও একটা অঙ্গীকার। ইতিমধ্যেই তারা ব্রডলি তারা মানুষকে তারা বলেছেন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা ফিরে যেতে চান। এবং তাহলে মানে এটির জন্য কোনো অস্থিরতা সেভাবে তৈরি হয়নি। না, আমি বলছি যে অস্থিরতা আসছে কেন? অস্থিরতা কথাটা এখানে এসছে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, তার বক্তব্যের মধ্যে বরঞ্চ স্পেসটা অনেক বেশি। তার বক্তব্যের মধ্যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে আলাপ আলোচনা করে রাজনৈতিক দলগুলো যদি মনে করে কিছু সংস্কার করে 25 সালের মধ্যেই নির্বাচন করা সম্ভব, সেটা হতে পারে। তিনি স্পেসটা ওপেন রেখেছেন। আবার তার প্রেস সচিব যখন বলেন যেটা 26-এর, তিনি একদম ধারণা দিলেন যেটা মানে আগে পরে, এটা 26 সালের 30শে জুনের এটা আগে বা প্রথমার্ধ হিসেবে বা প্রথমার্ধের মধ্যে। তখন মনস্তাত্ত্বিকভাবে তাহলে কি এটা কি পুরো 1.5 বছর লেগে যাচ্ছে? এই যে একটা যে দোটানা ভাব, তো সেখানে এখন সরকারের দিক থেকে এখন স্পষ্ট করে যেটা বলা দরকার যে তারা যদি যত আর্লি পারেন 25 সালের মধ্যে তারা নির্বাচন করতে চান, এই মর্মে একটা পরিষ্কার বক্তব্য যাওয়া দরকার ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশন বলেছেন তারা পুরোপুরি তারা প্রস্তুত। তাহলে এখন ইলেকশন কমিশনকে একটা পলিটিক্যাল মেসেজ ডেলিভার করতে হবে অন্তর্বর্তী সরকার থেকে, আপনারা যেহেতু ইলেকশন কমিশন তৈরি হয়েছে, তারা এখন অপারেশন শুরু করেছেন, তারা দায়িত্ব নিয়েছেন, তাদেরকে একটা বার্তা যাবে যে আপনারা 25 সালের মধ্যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। তারপরে ধরুন যদি একটা নিয়মিত যোগাযোগ থাকে, বোঝাপড়া থাকে, 2 মাস কম বেশি হতে পারে। যখন আপনি নিয়মিত যোগাযোগে থাকেন, 1-2 মাস কম বেশি হলে এটা নিয়ে কেউ কিন্তু কোনো সমালোচনা করবে না। আমি এটাকে অন্তর্বর্তী সরকারের সাথে বিরোধী দলগুলোর বিরাট কোনো বৈরিতা তৈরি সেটা মনে করি না। সরকার যে দূরত্বটা তৈরি করে রেখেছেন, এটাকে কাটিয়ে উঠলে আলাপ আলোচনা করে এই সংকট থেকে বেরিয়ে আসাটা সম্ভব। আসবো আপনার কাছে আলাপ আলোচনার বিষয়টা নিয়ে আরও বিস্তারিত শুনবো। ধন্যবাদ ডক্টর আনোয়ার আহসানুল হক মিলন। মানে জুলাই আগস্টের মূল উদ্দেশ্য তাহলে কি ছিল? যে বলা হচ্ছে শুধু একটা নির্বাচন কিংবা ভোটের জন্য 2 সহস্রাধিক মানুষ প্রাণ দেননি। একজন উপদেষ্টা এই কথা যখন বলছেন, সেটির সাথে আপনি কতখানি একমত, কিংবা তার এই বক্তব্য আসলে কি বার্তা দেয়? যেটা বলছিলেন সাইফুল হক, আপনাদের সুস্পষ্ট বার্তার প্রয়োজন, সেই বার্তাটি আসলে কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ উভয় বিজ্ঞ আলোচক। এবং ওনাদের যে বক্তব্যগুলো রাখলেন, এই বক্তব্য তো কোথাও আমি কোনো ফাঁক ফোকর দেখছি না। দুজনই খুব অনেস্টলি কনফেস করে স্টেটমেন্ট দিচ্ছেন কি হওয়া উচিত, কি হতে হবে সেটা তারা বলছে। এখন যদি আমরা ওয়ার্ডিংগুলি টুইস্ট করতে থাকি তাহলে তো হবে না, তাহলে তো আমরা তর্কের যুদ্ধে নেমে যাব। আমাদের অ্যাড্রেস করতে হবে কি কারণে এই 53 বছর পরে এই 2000 লোক শহীদ হলো, এটা তো আমাদের অ্যাড্রেস করতে হবে। তাহলে এইটা অ্যাড্রেস করতে গেলে আপনি বলবেন যে সংস্কার আগে না নির্বাচন আগে, এগুলি তো কোনো শব্দ না, এগুলি টুইস্ট করা হচ্ছে। এই টার্মিনোলজিগুলি ইউজ করা হচ্ছে জনগণকে বিভ্রান্ত করার জন্য। প্রথম আসছে যে ওয়ার্ল্ড ব্র্যান্ডেড একজন ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট আমাদের দায়িত্ব নিয়েছেন। উনি প্রথমে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক জায়গাগুলো দেখছেন। আমাদের তো কেউ বলেনি যে $50 বিলিয়ন রিজার্ভ ছিল, উনি $50 বিলিয়ন 2 বছর মধ্যে এনে দিবেন, আপনারা চলে আসুন। এমন কোনো তো আস্থার জায়গা আমরা দেখিনি যে জনপ্রশাসন বলছে যে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সব কিছু ঠিক করে ফেলছি, আপনারা চলে আসেন। আমরা তো এমন কিছু দেখিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে, তারা করে ফেলতেছে, এতদিনের ভিতরে হচ্ছে। আমরা তো এমন কিছু দেখিনি যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হতে মানবাধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, আমরা তো কিছুই দেখছি না। এখন কিন্তু সেই যথেষ্ট সময়টিকে আমি আসছি না, আমরা দেখতে দেখতে কিন্তু 5 মাস পেরিয়ে গেল। আজকে যদি আপনি নিউজ থেকে অ্যাড্রেস করেন জনপ্রশাসন মুহিত সাহেবের বিরুদ্ধে পদত্যাগের কথা বলছে, আমি যদি বলি মুহিত সাহেবের পদত্যাগ করা না করারই কি, উনি তো একটি সংস্কার প্রস্তাব দিবেন। একজন এক্সপেরিয়েন্স সচিব, আমি পার্সোনালি জানি, হি ইজ ভেরি অনেস্ট পার্সন। তো ওই ধরনের একটা ব্যক্তিত্বকে দেওয়া হয়েছে জনপ্রশাসন সংস্কার করার জন্য। ওনার এই
মানে এক্সপেরিয়েন্স থেকে, ওনার এক্সপেরিয়েন্স থেকে যেগুলি বুঝেছেন ওনার কমিটি নিয়ে সেগুলি পর্যালোচনা করে সেগুলি তিনি বলেছেন যে এই সংস্কার হওয়া উচিত। হবে কি না হবে এই গভর্নমেন্ট সেটা বলবে, কিন্তু এখন প্রশাসনিক কর্মকর্তারা সেই 96-এর জনতার মঞ্চের মতো যদি আপনি প্যান ডাউন করেন তাহলে এই সরকার কোন দিকে ধাবিত হচ্ছে? তাদের কি অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে? আপনি যদি সরকারি নীতিমালার কথা বলুন, আইনের কথা বলুন, তারা প্যান ডাউন করতে পারে না, কর্মচারীরা এটা করতে পারে না, এবং এই জায়গাটি যাচ্ছে। তো সরকার কি এই জায়গাটি অ্যাড্রেস করছে? সরকার এই জায়গাটি অ্যাড্রেস না করে বলা হচ্ছে যে আমরা কি নির্বাচনের জন্য না সংস্কারের জন্য। এই কথাগুলো কিন্তু ভ্যাগ টার্ম। আমাদের কথা হলো এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি উইথ ফুল কনফিডেন্স। আমাদের দল থেকে অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান বারবার বলেছেন যুক্তিসঙ্গত সময় তাদেরকে দেওয়া হোক, লেট দেম ওয়ার্ক, রিবিল্ড দ্য নেশন। এই কথাটি স্পেল আউট করতে কেউ কোনো রকম শব্দ চয়ন এমন করেনি যে সেই জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিভ্রান্তি শুরু হয়েছে কাদের মাঝখান থেকে? যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বড় বড় কথা বলছেন। আচ্ছা, আমাদের মহাসচিব বলেছে যে নির্বাচনের জন্য আমরা রাজপথে নামতে হবে। আচ্ছা, নির্বাচন বিলম্বিত হচ্ছে, প্রতিবেশী রাষ্ট্র থেকে ধাক্কা আসছে, দেশের অভ্যন্তরে আজকে আপনি নিউজে দেখতে পেয়েছেন একজন পুলিশ কর্মকর্তা ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছে। এই যে তাদের ভিতরে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে যদি আরও দাদা বাঁধে, যেই সরকার তার জনপ্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারছে না, যেই সরকার তার পুলিশকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন কি করা উচিত? তাড়াতাড়ি বিলম্ব না করে নির্বাচন দেওয়া উচিত। এগুলি হচ্ছে রিয়েলিস্টিক্যালি স্পিকিং, যদি এই সরকার সঠিকভাবে এই রাষ্ট্র পরিচালনায় তাদের দায়িত্ব পালন করতে পারতো, অপারগতা না দেখাতো, তাহলে এই কথাগুলো আসতো না। একদম স্পষ্ট। ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিরতির পরে আপনার কাছেই ফিরবো। নির্বাচনের জন্য রাজপথে নামার কথা বলা হচ্ছে, নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুতিও নিচ্ছে, এ ধরনের বিষয়ও রয়েছে সংবাদ মাধ্যমে। সেই বিষয় নিয়ে আপনাদের সকলের পর্যালোচনা শুনবো। ফিরবো আমরা কিছুক্ষণের মধ্যে। রাজকাহনের হাতেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আবারও আমরা ফিরে এলাম। এবার কি ভোটের লড়াই, এবার কি ভোটের জন্য লড়াই, এই শিরোনামে আজকে কথা বলছে। আমাদের সাথে আছেন বিএনপির নেতা এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, আছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক। আবারও আলোচনায় ফিরতে চাই। ডক্টর আনম এহসানুল হক মিলন, আপনার কাছে ছিলাম বিরতিতে যাবার আগে। আমরা সংবাদ মাধ্যমে এরকম তথ্য পাচ্ছি যে দেশব্যাপী নির্বাচনী আমেজ তৈরি করতে জেলা উপজেলা পর্যায়ে বিএনপি বড় ধরনের সমাবেশের চিন্তা করছে। বিএনপি মহাসচিব তো নির্বাচনের জন্য রাজপথে নামার আহ্বানও জানিয়েছেন গত একদিন আগে। সব কিছু মিলে নির্বাচন কেন্দ্রিক বিএনপির আসল পরিকল্পনা কিংবা ভাবনাটা কি? অবস্থানটি আমরা বুঝছি, সরকারের কাছে তাদের দাবিটা স্পষ্ট না। দেখুন, এই যে পতিত সরকারের দোসর যারা এই সরকারকে পতিত বানিয়েছিল তাদেরকে নিয়েই কিন্তু বর্তমান সরকার চলছে। তাহলে এই সরকার যারা বসেছে চেয়ারে তারা কি সংস্কার হয়েছে? তারা তো তাদেরকে নিয়েই বসছে। তাহলে তারা যদি নিজ মিনিস্ট্রি যদি সংস্কার না করে, প্রত্যেকটি সেক্রেটারিয়েটে যারা ছিল তারাই আছে, যারা পতিত সরকারকে রং সাজেশন দিয়ে এই সরকারকে এই জায়গায় নিয়ে এসেছিল তারাই তো সেখানে রয়েছে। সেই জায়গায় সলিউশন তো একটাই, যত শীঘ্রই নির্বাচন সম্ভব তত তাড়াতাড়ি দেশ মুক্ত হবে এবং একটি নির্বাচিত সরকার দেশ চালাবে না। কিন্তু সেই আমলাতন্ত্রের কথা বলেন, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণ করছে, যাদেরকে বলা হচ্ছে যে তাদের সংস্কার দরকার, পরিবর্তন দরকার, সেটিকে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে সেই পরিবর্তনটা হবে। তাহলে ওনারা কি দায়িত্ব নিয়েছেন? যদি 96তে জনতার মঞ্চ হয়ে থাকে আর আজকে যদি প্যান ডাউন হয়ে থাকে ফর 1 আওয়ার, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট? যদি একজন প্রাক্তন একজন বিজ্ঞ এক্সপেরিয়েন্স সচিব যদি বলে থাকে যে ডিএসকে পরীক্ষা হতে হবে, হোয়াট ইজ রং? এটাকে অ্যাকসেপ্ট হয়নি, এটার জন্য আপনি পেন ডাউন করবেন। তার মানে কি আপনারা এই সরকারকে থ্রেট করছেন, অর্থাৎ প্রশাসন এই সরকারকে থ্রেট করছে। তাহলে প্রশাসন যদি সরকারকে থ্রেট করে আর সরকার সেই লোকদের নিয়ে আছে, তাহলে সরকার তো ইনস্টেবল হয়ে গেছে। আপনাকে সেটা দেখতে হবে না? যদি এই ইনস্টেবিলিটি আরও বাড়তে থাকে তখন কি করতে হবে? নিশ্চয়ই আমাদের নির্বাচনের প্রয়োজন রয়েছে। আর সেই ক্ষেত্রে বিএনপি তাদের তো প্রস্তুতি সবসময় নিতে হবে, কারণ এটা ওয়ার্মিং টাইম নয়, এটা হলো সিজন অফ পলিটিক্স, উইন্টার। এই সময় আমরা সভাপতি সমাবেশ এবং মিটিং মিছিল বেশি করি, এটা ট্র্যাডিশন অফ বাংলাদেশ, তাই না? যেমন ওয়াজ মাহফিল বেশি হয়, বিগত সরকারের সময় তো ওয়াজ মাহফিল হতো না। এখন আমরা এতদিন পরে অপরচুনিটি পেয়েছি গণসংযোগ করানো এবং জনগণের কাছে যাওয়া, তাদের কাছে আমাদের কথা তুলে ধরা। ইট ইজ দ্য অপরচুনিটি, উই আর এনজয়িং ইট। ইটস নট যে আমরা খুব সিরিয়াসলি নেমে গেছি, নো। তারপরে আপনি বলছেন যে বিএনপি রাজপথে নামবে। এখন যদি এই সরকার মনে করুন পারছে না এবং দিচ্ছে না, তাহলে একটাই তো অল্টারনেট রাজপথ। রাজপথ তো ইটস এ কমন ওয়ার্ড,
ইটস এ কমন ওয়ার্ড। আমরা তো সচিব না, আমরা তো আমলা না যে আমরা প্যান ডাউন করবো। আমরা তো ওই ধরনের কেউ না যে প্রত্যেকটি সেক্টরে দেখুন আন্দোলন করছে এই সরকার। মনে হয় যেন এই সরকার এসছে, ইন্টারিম গভর্নমেন্ট, সমস্ত দাবি দেওয়া ওনাদের কাছে মেনে নিতে হবে। অতএব এই সরকারকে ভালোভাবে চালাতে হবে এবং লেট দেম ট্রাই দেয়ার বেস্ট। তারা শুধু ফেসবুকে আর বড় বড় বক্তৃতা দিয়ে বিভ্রান্তি ছড়াতে হবে না, তাদের ডিউটি তাদের করতে হবে। তারা 5 মাসে কি ডিউটি করেছে যে জনগণকে সন্তুষ্ট করতে পেরেছে? নিশ্চয়ই পারেনি। সেই জন্যই তো আজকে এই কথাগুলো এসছে। ধন্যবাদ। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মানে ওই আগের কথা একটু ফিরে আসতে চাই। প্রধান উপদেষ্টা তো একটি আভাস দিয়েছেন, একটা সুনির্দিষ্ট সময়সীমা জানতে চাচ্ছিল, সেই আভাস তো একরকম পাওয়া গেছে। আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর ধৈর্যের বাঁধ এখনো ভেঙে যায়নি, মানে এই ধৈর্যেরও কি একটা সময়সীমা রয়েছে কিনা? আসলে এই জায়গাটিতে যে আপনি বলছিলেন যে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে, সেই টানাপোড়েনের সমাধান কি আপনি দেখেন নাকি? আসলে তো আবাসের কথা তো আমরা বলি নাই, আমরা স্পষ্টভাবে রোড ম্যাপ চেয়েছি। আপনার পরিকল্পনাটা কি, আপনি কি কি সংস্কার করবেন সেটা বলেন, বলার পরে কতদিন সময় লাগবে, তারপরে নির্বাচন কমিশন তারও কাজগুলো দ্রুত গতিতে করুক। এখানে তো সেও তো মেইন ফ্যাক্টর, নির্বাচন কমিশন, তার কতদিন সময় লাগবে। আজকে একটা বলেছে সে আগামী অক্টোবরের মধ্যে সব কিছু গুছিয়ে ফেলতে পারবে। তাহলে অক্টোবরে যদি উনি গুছিয়ে ফেলতে পারে তাহলে ডিসেম্বরের নির্বাচনটা হতে বাধা কোথায়? তো আমি তো দেখি নির্বাচন কমিশন এক ধাপ এগিয়ে গেছে, সে একটা পত্ররেখা দিয়েছে কখন কি করবে, ডিলিমিটেশন সহ ভোটার লিস্টও একটা চূড়ান্ত করে ফেলবে সে, এবং আইন কানুনও সে আরও ক্ষমতা চাচ্ছে যেগুলো প্রতি সরকার নিয়ে গেছিল। যেমন নির্বাচন বন্ধ করতে পারবে না, একবার করেছিল, তখন তার ওইটাকে সরকার আবার এটা বললো যে না, এটা অমিট করে দাও, সেটাও তারা ফেরত। সুতরাং আমার তো মনে হয় নির্বাচন কমিশন কিছুটা কাজ এগিয়েছে এবং তারা একটা পত্ররেখা দিয়েছে। তাইলে আপনি কেন বলছেন যে এটা 26-30 জুন পর্যন্ত যেতে হবে? আমি তো আপনার সংস্কার বিষয় নিয়ে আমার বক্তব্য, সংস্কারেরই কোনো কিছু আমরা পেলাম না। তার মধ্যে আপনি মূল কেন্দ্র হচ্ছে তো সচিবালয়, এটা যদি এখানে যদি অস্থিরতা বিরাজ করে সব সময়, তাহলে আপনি রাষ্ট্রটা পরিচালনা করবেন কেমনে? এবং এখানে অস্থিরতা হলে ডিসিগুলো অস্থিরতা করবে, টিউনোগুলো অস্থিরতা করবে। আজকের মিটিংয়ে দেখেন ডিসি টিউনো থেকে শুরু করে আমলা সাহেবরা সবাই চলে গেছে, পদবঞ্চিতরাও চলে গেছে। কবে কখন 15-20 বছর আগে রিটায়ার্ড করেছে তারাও চলে গেছে। এটা কি হচ্ছে? আপনার চোখের সামনে এগুলো হচ্ছে। জনপ্রশাসন উপদেষ্টা কে আছে? তার তো আমি কোনো ভূমিকা দেখি না। সে একটা বক্তব্য রাখবে না, তাদের সাথে বসবে না। এগুলো তো আপনার এই যে অফিসার্স ক্লাব একটা আছে, ওখানে তো বসেই তো আর তারা এগুলো পরিকল্পনা করে, এবং সেখানে দেখি যে এখন সবাই যায়, গিয়ে আড্ডাও মারে। আবার এই ধরনের, তো তারা কেন আন্দোলনে যাবে? যারা এই সরকারকে সমর্থন দিয়ে কাজ করার ক্ষেত্রে অগ্রসর করে নিয়ে যাবে, তারাই যদি আন্দোলনের কর্মসূচি দেয়, তার রাজনৈতিক দলকে বসে বসে কী করবে? আঙুল চুষবে? আপনি তাদেরকে মোকাবেলা করেন। আমরা তো বলছি রে ভাই, আপনার তো কোনো রাজনৈতিক শক্তি নাই, আপনার সমর্থন কি? হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারাই আপনার শক্তি মনে করছে, হতে পারে। এবং আপনি বলেছেন যে ওরাই হচ্ছে আপনার নিয়োগকর্তা, জি, সেটাও ঠিক আছে, আপনি বলতে থাকেন এগুলো, কিন্তু মূল শক্তি তো জনগণ। আপনাকে তো জনগণ সমর্থন দিয়েছে, কিন্তু এই সমর্থন তো বেশি দিন কন্টিনিউ করবে না। যদি আপনি জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে কিছু তো আপনি পথ দেখাবেন যে আপনি হ্যাঁ এটা করছেন ওইটা। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে আপাতত ধন্যবাদ দিই, তাদের যে অস্থিরতা ছিল সেটা অনেক কমেছে, বিশেষ করে বর্তমান কমিশনার ঢাকার, তারপরে আইজিপি। পরিস্থিতির উন্নতি কি হচ্ছে? হ্যাঁ, কিছুটা উন্নতি হয়েছে, কারণ তারা ওখানে অনেক ডিসিপ্লিন নিয়ে আসছে, যেটা দেখতে পাচ্ছি, এবং জুডিশিয়ারিতেও কিছুটা। আমি বলছি যে নাগরিক জীবনে খুন, রাহাজানি, ছিনতাই, খুন কারাবাইতে হবে, সুযোগটা নেবে। আমি তো মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনী এগুলো অ্যাকশনে যাবে। সেও তো কিছু কথা বলেছে যে কোথায় কোথায় এইসব ছিনতাই হচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের অফেন্সগুলো হচ্ছে, হ্যাঁ, সেগুলো তো তারা বলছে যে আমরা এগুলো করব। তো আপনি উপদেষ্টা পরিষদ কে কী করতেছে সেটা একটু শুনতে পারলে ভালো হতো। অনেকে তো কথাই বলে না। হ্যাঁ, কেউ কেউ কথা বলে, আমরা বুঝি যে তারা কিছু করতে চায়, কিন্তু যারা কথা বলে না তারা আদতে কি করতে সেটাও তো আমাদের বুঝতে হবে। সুতরাং আমরা সবাইকে
অ্যাক্টিভ হইতেছে, অ্যাক্টিভিজম। আপনি উপদেষ্টা আছেন, আপনার খুব কম সময়ের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, দ্রুততম সময়ে আপনার অভিজ্ঞতা এবং আপনার যোগ্যতা আপনি সেটা জনসমক্ষে দেখান, আমরা দেখতে চাই সেটা। ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সাইফুল হক, সাধারণ মানুষ আসলে কি চাচ্ছে, মানে নির্বাচন না সংস্কার, এর কোনগুলো মানুষের জন্য কতটা জরুরি? সাধারণ মানুষের সেই প্রশ্নের উত্তর কি কেউ খুঁজতে যাচ্ছে কিনা, কিংবা মানে রাজনীতিবিদরা সেই জায়গাটিতে আসলে কতখানি সাধারণ মানুষের কাছে সম্পৃক্ত? না, আমার মনে হয় যে সাধারণ মানুষ কি চায়, আপনি একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যমের মানুষ হিসাবে যদি আপনি 100টা মানুষের সাথে আলোচনা করেন, সাধারণ মানুষের ভয়েসটা, তাদের চিন্তা আকাঙ্ক্ষাটা কিন্তু আপনার কাছে ধরা পড়বে। আমরা তো একটা আইভরি টাওয়ার থেকে আমরা কেউ রাজনীতি করছি না, কেউ আমরা কথা বলছি না। আমরা শত হাজারো মানুষের মধ্যে থেকে আমাদের দিনটা শুরু হয় সকাল থেকে রাত পর্যন্ত। আমরা মানুষের কণ্ঠস্বরটা খানিকটা প্রত্যেকে নিশ্চয়ই যার যার মতন বুঝতে পারেন। মানুষের, আমি বলেছি, 3টা বড় দাগের জিনিস মানুষ দেখতে চায়। প্রথমত, মানুষের বাজার থেকে শুরু করে তার দৈনন্দিন জীবনে যাতে একটা স্বস্তি থাকে, নিরাপত্তা থাকে, এটা সে দেখতে চায়। তার জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে। আপনি একটু আগে বলছিলেন না আইনশৃঙ্খলা পরিস্থিতি, বস্তুত এক ধরনের সামাজিক নৈরাজ্যের অবস্থাটা চলছে। আমি গতকাল বলেছি গণতন্ত্র মঞ্চের সমাবেশে, মানুষের যে পরিমাণ 4 মাসে ক্ষোভ তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলো হয়তো এটাকে উপলব্ধি করছেন, কিন্তু রাজপথে আমরা কিন্তু নামছি না সেভাবে। কেন নামছি না? এটা আমাদের সরকার, একে আমরা সমর্থন দিয়েছি এবং সরকারকে আমরা বিব্রত করতে চাইনি। অনেকগুলো অপ্রিয় সত্য কথা অনেকে বলতে চান, কিন্তু আমরা নিজেদেরকে আমরা সেন্সর করি যে এই কথাটা এখন এভাবে বলা উচিত না, বলাটা সমীচীন না, সরকারকে আমরা সময়টা দিই। কিন্তু আমি গতকালও বলেছি, সরকার উচিত হবে না মানুষের ধৈর্যের পরীক্ষাটা নেওয়া। বাজার, আমি শেষ করি, বাজার আপনি সামাল দিতে পারেননি এবং 80-85 সংস্কারটা গতকালকে আমি বলেছি আবারও, এটা আমরা গণতন্ত্র মঞ্চ কি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণফোরাম বা বিএনপি, রাজনৈতিক দলগুলো আমরা পরিবর্তন চাই, সংস্কার চাই, কোনো সন্দেহ নেই। ছাত্র তরুণরা চান, আর কারা চান? শিক্ষিত মধ্যবিত্ত মানুষ যাদের মোটামুটি খাবার পরনের একটা নিশ্চয়তা আছে, তারা সংস্কারটা চান। সাধারণ 80-85 মানুষ, তার কাছে প্রথম দরকার হচ্ছে তার খাবারের নিশ্চয়তা, তার নিরাপত্তার প্রশ্ন, তার কর্মসংস্থানের প্রশ্ন, একটা স্বস্তিতে জীবনযাপনের প্রশ্ন। তার সঙ্গে মিলিয়ে সে দেখে ভোটের প্রশ্ন, সংস্কারের প্রশ্নটা। এটা হলো সাধারণ মানুষের আকুতির প্রশ্ন। দুটো আবার পরস্পর বিরোধী কোনো জায়গা না। এই জায়গাটার সাথে যুক্ত করে সে তার জীবনযাত্রাকে সহজ করতে চায়, তার নাগরিক অধিকার চাই, ভোটাধিকার চাই, সে ভোট দিতে চায়, একটা নির্বাচিত সরকারও দেখতে চায়, আবার পুরনো জামানায় সে ফিরতে চায় না। পুরনো যে একক্ষেত্রিক যে দুঃশাসন, মানে একজন যা খুশি করে, একটা দল যা খুশি করতে পারে, একজন ব্যক্তি ইচ্ছা করলে তিনি যা খুশি করতে পারেন, এরকম একটা ব্যক্তিকেন্দ্রিক কোনো স্বৈরতন্ত্র সাধারণ মানুষও দেখতে চায় না, কোনো মানুষ দেখতে চায় না। তাহলে এটা পরিবর্তন দেখতে চাই। ব্রডলি এগুলো হচ্ছে মানুষের চাওয়াটা। সরকার কি করবে? হাজারো এজেন্ডা, সরকার তার এই সামান্য টেনিয়রের মধ্যে তারা কি করবেন? তারা অগ্রাধিকারের তালিকা করবেন যে আমি আগামী 3 মাসে কি করব, 6 মাসে কি করব, এবং আমাকে তো এর মধ্যে নির্বাচনটা সম্পন্ন করে আমাকে বেরিয়ে যেতে হবে। এবং সমস্ত সংস্কারের সরকারের দায়িত্ব না, তারা ভিত্তিটা তৈরি করবেন, জন আস্থাটা অর্জন করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলো এক ধরনের কনসেনসাস বিল্ড আপ করবেন, যেটা পরবর্তী ইলেক্টেড পার্লামেন্ট বা নির্বাচিত জনপ্রতিনিধি সরকার তারা সেটিকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন। সরকার যদি এই ট্র্যাকে থাকে, কোনো প্রশ্ন উঠবে না। যদি বোঝা যায় অপ্রয়োজনীয়ভাবে সরকার সময় নিচ্ছেন, ক্ষমতাকে তারা প্রলম্বিত করতে নানা যুক্তিতে, তাহলে প্রশ্ন উঠবে, বিতর্ক উঠবে, সরকার কিন্তু সমালোচনার ভেতরে পড়তে বাধ্য। ধন্যবাদ, যেটা আমরা কেউ চাই না। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আর কি চাওয়ার আছে সেটা নিয়ে কথা বলবো। বিরতির পরে ফিরবো কিছুক্ষণের মধ্যে রাজকাহনে। জিওপি ইস্পাত নিবেদিত রাজকাহনে ফিরে এলাম। এবার কি ভোটের লড়াই আলোচনা করছি 3 জন বিজ্ঞ রাজনীতিবিদের সাথে। আলোচনা চলে যেতে চাই। সাইফুল হক, রাজনৈতিক দলগুলো সরকারকে যেরকম সমর্থন দিচ্ছে, আপনি বললেন তারা এই সরকারের ব্যর্থতাও চায় না, তাহলে সরকারের কাছে যদি এইভাবে দাবি বারবার তুলে ধরা হয় বিভিন্ন ফোরামে বিভিন্নভাবে, তাহলে এক ধরনের চাপে ফেলা হয় কিনা, সেইটি সরকারের জন্য শুভকর হবে কিনা সামগ্রিক পরিস্থিতির জন্য? সরকার তো চাপে থাকবে, এটাই স্বাভাবিক। 16 বছরে মানুষের অনেকগুলো মানে যেগুলো বাস্তবায়িত হয়নি, মানুষ বলবে না, মানুষ কথা বলবে, দাবি তুলবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং আমি দাবি তোলাতে অন্যায় কিছু দেখি না,
কিন্তু আমি যেটা মনে করি যে সরকার তার অগ্রাধিকার এখনো ঠিক করতে পারেনি। সরকারের মধ্যে নানা দোলাচল, এক ধরনের খানিকটা বেসামাল পরিস্থিতি, অস্থিরতা, সরকারের মধ্যে অনেকের ধারণা প্যারালেল অনেকগুলো সরকার ফাংশন করে। তো এরকম একটা জায়গা থেকেই এখন সরকারের যেটা বলেছি, এখন 4 মাস 4.5 মাস পরে এখন সরকারের 1, 2, 3, 4 করে এখন কথা বলা উচিত যে আমরা আগামী জানুয়ারিতে এই আমাদের চিন্তা, ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমরা জাতীয় ঐক্যমত যে কমিশন হয়ে যেটাকে আমরা কনগ্রাচুলেট করেছি, কমিশন দলগুলোর সাথে বসবে, আলোচনা করবে, যেসব ব্যাপারে আমাদের প্রায়র কমিটমেন্ট আছে বা সংস্কারের রিপোর্টগুলো আসার পরে আমরা একমত হতে পারবো, সেসব নিয়ে আমরা এখনই সিদ্ধান্ত গ্রহণ করব, নির্বাহী আদেশে অধ্যাদেশ দিয়ে অথবা নতুন বিধি আইন প্রণয়ন করে। আর যেগুলো সংবিধান সংশোধন থেকে শুরু করে মধ্যমেয়াদী গুরুত্বপূর্ণ রিফর্মের প্রশ্ন আছে, সেগুলো পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট হবে। সুতরাং সরকারের সঙ্গে আমি মনে করি আলাপ, বাকিগুলো কি করবে, সরকার আলাপ আলোচনা করে পুরোটাকে তারা একটা ছাঁকনির মতন করে তুলবে। দিজ আর দ্য ইস্যুস 24 সালের জন্য, কারণ 72-এর সমঝোতাটা ভেঙে পড়েছে। তাহলে 2024-এর মধ্য দিয়ে নতুন এই বোঝাপড়া, নতুন এগ্রিমেন্ট, নতুন একটা ন্যাশনাল সমঝোতা ডেভেলপ করবে, যেটা পরবর্তী ইলেক্টেড পার্লামেন্ট গভর্নমেন্ট করবে। সরকার এবং ইলেকশন কমিশনকে পরিষ্কার মেসেজ তারা দেবেন 2025 সালের মধ্যে আমরা নির্বাচন করে যদি বেরিয়ে যেতে পারি, সে ব্যাপারে আপনারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন। তাহলে মানুষ সরকারকে সাধুবাদ জানাবে, তাহলে সরকারের কিন্তু কোনো নিয়ে প্রশ্নটা উঠবে না আর কি। একদম স্পষ্ট, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। মানে আমরা তো আলোচনায় বোঝা যাচ্ছে এক ধরনের টানাপোড়েন রয়েছে রাজনৈতিক দল সরকারের মধ্যে। এখন এটি মেটানোর দায়িত্ব এটা কি সরকার নাকি মানে রাজনৈতিক দলগুলোর একটা বড় দায়িত্ব রয়েছে? সরকার কেন পুরো জিনিসটাকে তো বিস্তৃত করেছে, 10টা কমিশন করছে, একটা কমিশন নিয়ে দেখেন প্রশাসনিক কর্মকর্তারা কীভাবে হইচই লাগিয়ে দিয়েছে। তারপরে পুলিশ কমিশনও যখন দেবে তখনও তারাও হইচই শুরু করবে। প্রত্যেক জায়গায় তো আপনি এই কমিশনগুলোর মাধ্যমে আপনার কমিশনের রিপোর্ট দেওয়ার আগেই তো অস্থিরতা, তো আপনি তো একটা সারা দেশে একটা হজবরলের সৃষ্টি করেছেন। আপনি সংবিধান সংস্কার নিয়ে আরও বেশি হইচই শুরু হয়ে যাবে। সংবিধান সংশোধন না আপনার এত করার কী আছে? অলরেডি তো হাইকোর্ট থেকে রায় হয়ে গেছে, গুরুত্বপূর্ণ 7-এর ক, 7-এর খ, তারপরে আপনি গণভোট, খুবই ভালো একটা রায় আমরা পেয়ে গেলাম, বিচক্ষণ রায়। তো এর বাইরে আপনি আর কী করবেন? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তো একেবারে তত্ত্বাবধায়ক সরকার, ওইটাও তো চলে আসতেছে এবং কিছু তো মানে এইখানে নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিয়েছে। সংবিধান কি করবে? সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন? সংবিধান নতুন করে লিখবেন? তার জন্য আবার গণভোটের আয়োজন করবেন? অনেক কিছু থাকতে পারে। এদের একটা কি বলা যায় হিডেন এজেন্ডা আছে বলে তো আমার কাছে মনে হচ্ছে। সুতরাং আমরা বলি যে আমরা রাজনৈতিক দলগুলো আপনাকে পরিপূর্ণভাবে সমর্থন দিয়েছি, কিন্তু আপনি কাজের পরিধিটা বাড়াবেন না, পরে সামলাতে পারবেন না। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। ডক্টর আনম এহসানুল হক মিলন, মানে অনেকগুলো আলোচনা হলো, তো কেবল সংস্কার তো নয়, এখন ছাত্র সমর্থিত সংগঠনগুলো শেখ হাসিনা বিচার আগে নির্বাচনও নয়, মানে এই প্রসঙ্গও আনছে। তাহলে আসলে বিএনপির জন্য বিষয়টা আরো বেশি চ্যালেঞ্জের হয়ে যায় কিনা? না না, আপনি আইসোলেটেড করে বিএনপিকে আলাদা করতে পারেন না। বিএনপি মানে জনগণ, জনগণ মানে আমি তো বললাম যে 29টি দলের সাথে বিএনপি গত 2 দিনে আপনি ধরুন শেখ হাসিনা পতিত সরকার প্রধান গিয়েছে, তার মন্ত্রীরা গিয়েছে, তাছাড়া যারা সকলেই এখন রয়েছে, প্রশাসনে রয়েছে, সব জায়গায় রয়েছে, ব্যবসা বাণিজ্য, লোকাল গভর্নমেন্ট সব কিছু, ফরেন মিনিস্ট্রিতে রয়েছে, প্রত্যেকটি অ্যাম্বাসেডার রয়েছে, হাই কমিশনার রয়েছে, উপজেলায় চেয়ারম্যানরা রয়েছে, চেয়ারম্যানদের লোকরা সেখানকার সমস্ত ডেভেলপমেন্ট, ডিস্ট্রিবিউশন সব কিছু আওয়ামী লীগের নেটওয়ার্কে করছে। তাহলে কি ওরা ছাত্ররা বলতে চাচ্ছে যে সব নেটওয়ার্ক ঠিক থাকবে আর আমরা পতিত সরকার প্রধান শুধু হাসিনার বিচার করব, 10 বছর 15 বছর 20 বছর যতদিন লাগে ততদিন আমরা বসে থাকব, আর এই জনদুর্ভোগ থেকে এই সরকার আমাদেরকে পরিত্রাণ দিবে না, এটি কিন্তু বলতে চাচ্ছে? এই কনফিউজিং স্টেটমেন্টের দরকার কি? আমরা সকলে মিলে এই দেশ স্বাধীন করেছি, আবার কি এই জন্য আমাদের রাজপথে নামতে হবে? তাহলে আমাদের বুঝতে হবে যে এই সরকার ফেইলিওর হচ্ছে কেন। তারা যে এই ক্যাবিনেট সিলেকশন করলো, এত ভালো ভালো লোকদের ক্যাবিনেট সিলেকশন করলে, তাহলে আজকে জনপ্রশাসন তারা পেন ডাউন করে কেন? আই মিন, ক্যান ইউ ইমাজিন বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এটা হয়েছে? এই প্রথমবার মতো হয়েছে। এই ধরনের ঘটনা যদি ঘটতেই থাকে তাহলে এই সরকার আছে কি নাই এটি তো বুঝছি না। এই সরকার বিচার করবে, তার অস্তিত্বই তো নাই বলে মনে হচ্ছে এখন, যে যখন আমলারা তারা পেন ডাউন করে এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট দিয়েছে? তো গভর্নমেন্টের কন্ট্রোল হারিয়ে ফেলছে। কন্ট্রোল হারিয়ে ফেললে মহাসচিব কি বলবে? যে তাহলে আমাদেরকে নির্বাচন দিতেই হবে। তারপর যদি সরকার নির্বাচন না দেয় তো বলবে আমরা রাজপথে যেতেই হবে।
তারা কি আমাদের জন্য কোনো অল্টারনেট রাখছে? আর যদি তারা কেউ স্মুথলি রান করতে পারতো, আমরা তো ইয়েস গো হেড। কিন্তু তারা এখন পর্যন্ত স্পেসিফিক কোনো মিনিস্ট্রি, তাদের কোনো প্রোগ্রাম থ্রু করতে পারছে না। আমরা যে মন্ত্রী ছিলাম ওই সময় আমরা 100 days হানিমুন প্রোগ্রাম বলে দিয়েছি আমরা 4 বছরে কি করব। তারা কি বলেছে যে আমরা এই 1 বছর এটা করবো? ইজ দ্য এনি মিনিস্ট্রি তারা বলেছে যে ঠিক আছে, বলা হয়েছে 2025 ডিসেম্বর, অথবা শফিক আলম সাহেব বলেছে 2026 জুন। ওকে, 2026 জুন আর 2025 ডিসেম্বর, এনি মিনিস্ট্রি তারা কি বলেছে হোয়াট দে উইল ডু? তাতে কোনো প্রোগ্রাম লে আউট করেছে? আই মিন হোয়াট ইজ দিস? যা ইচ্ছা তাই বলবে, সকালে উঠে উঠে চেঞ্জ করবে, বিকেলে উঠে উঠে চেঞ্জ করে, এইভাবে তো জনগণ চলতে দিতে পারে না। যেই জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে আত্মহতি দিয়েছে সেই জায়গাটা তারা পরিপূরক হিসেবে এমন কোথায় কি দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে, শেষকালে যে আমাদের যে একটা ওয়ার্ল্ড ব্র্যান্ডেড একজন ব্যক্তিত্ব পেলাম, তাকে তো হিউমিলেট করা হবে পরে। এটা কি আমরা করতে পারি? জাতিসত্তা এটা করতে পারে না। সেই জন্য এদেরকে সিরিয়াসলি কাজ করতে হবে এবং বলতে হবে হোয়াট দে ওয়ান্ট অ্যান্ড হোয়াট দে ডোন্ট ওয়ান্ট। এইভাবে ছাত্ররা বলবে আর আমরা সেটার পিছনে দৌড়বো। ইটস নট দ্য ওয়ে টু রান দ্য নেশন। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ ডক্টর এহসানুল হক মিলন, ধন্যবাদ সাইফুল হক এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে জানাতে চাই যারা আমাদের সাথে ছিলেন। এই ছিল আজকের রাজকাহনে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। থাকুন নিউজ।